প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা নতুন অধ্যায় পর্যাবৃত্ত গতি নিয়ে আলোচনা করব। পর্যাবৃত্ত গতি অষ্টম অধ্যায় প্রথম পত্রের পর্যাবৃত্ত গতি, পিরিয়ডিক মোশন বা সিম্পল হারমোনিক মোশন। কোনো বস্তু কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে করে। এর আগে আমরা বিভিন্ন প্রকার গতি দেখেছিলাম। সরল রৈখিক গতি, সোজা পথে যায়। এখানে এই গতিটা একটু ভিন্ন ধরনের। পর্যাবৃত্ত গতি কোনো বস্তু কোনো বিন্দু বা অক্ষকে কেন্দ্র করে যদি ঘোরে এবং নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে, বারবার একই দিক থেকে একটা, যদি আমরা এই বিন্দুটার কথা বিবেচনা করি, ওই বিন্দুটাকে বারবার একই দিক থেকে অতিক্রম করে, তাহলে সেই বস্তুর গতিকে বলবো আমরা পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তুর গতিপথটা বিভিন্ন ধরনের হতে পারে। সরলরৈখিক হতে পারে, বৃত্তাকার হতে পারে, উপবৃত্তাকার হতে পারে। উপবৃত্তাকার কক্ষপথ, যেমন সূর্যের চারিদিকে পৃথিবীর গতি, উপবৃত্তাকার কক্ষপথ। সরল রৈখিক, সরল দোলকের গতি, সরল রৈখিক এর গতি, উদাহরণ সরল রৈখিক গতি। বৃত্তাকার আহ্নিক গতি, নিজ অক্ষকে ঘোরা, এই পর্যাবৃত্ত গতি। তাহলে পর্যাবৃত্ত গতির কয় রকম হতে পারে? 3 রকম। সরল রৈখিক, বৃত্তাকার, বহুবৃত্তাকার হতে পারে। পর্যাবৃত্ত গতি পর্যায়ক্রম, এই যে ওই অবস্থা যে আবর্তন করা, ওই আবর্তন করার ওই অবস্থাটাকে বলছি পর্যাবৃত্ততা, ওই ধর্মটাকে, পিরিয়ডিসিটি। পর্যায়ক্রম 2 ধরনের, একটা স্থানিক পর্যায়ক্রম আর একটা কালিক পর্যায়ক্রম। স্থানিক পর্যায়ক্রম, স্থানিক নির্দিষ্ট দূরত্ব পর পর একই ঘটনা ঘটে, পুনরাবৃত্তি ঘটে। যেমন মাইল পোস্ট, এক মাইল পর পর বা কিলোমিটার পোস্ট এরকম নির্দিষ্ট এক মাইল পর পর ওই পোস্টটা অবস্থান, এটা স্থানিক পর্যায়ক্রম। আর একটা কালিক পর্যায়ক্রম, কালিক মানে কালিক পর্যায়ক্রম, নির্দিষ্ট সময় পর পর। যেমন আমরা এই সূর্যের চারিদিকে পৃথিবীর গতি যদি আমরা ধরি, তাহলে 365 দিন পর পর, 365 দিন আমরা ধরে নিচ্ছি, ফ্র্যাকশনটুকু যদি নাই ধরি, 365 দিন পর পর আবার পূর্বের অবস্থায় ফিরে আসছে। আমরা যদি ঘড়ির কাঁটা যদি আমরা ধরি, ঘড়ি কাঁটা সেকেন্ডে কাঁটা 60 সেকেন্ড পর পর আবার পূর্বের অবস্থায় ফিরে আসে, এটা কালিক পর্যায়ক্রম। প্রত্যেকটা কাঁটার এক একটা নির্দিষ্ট সময় আছে, এরকম। তো আমরা এই উদাহরণটা দেখলাম, স্থানিক পর্যায়ক্রম, কালিক পর্যায়ক্রম। পর্যাবৃত্ত গতি। এবার পর্যাবৃত্ত গতি সম্পন্ন কোনো বস্তু যদি পর্যায়কালে অর্ধেক সময় একদিকে থাকে, বাকি অর্ধেক সময় পূর্বগতির বিপরীত দিকে থাকে, তখন সেটাকে বলবো আমরা স্পন্দন গতি। তাহলে সব স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি নয়, কিন্তু সকল পর্যাবৃত্ত গতির, সব স্পন্দন গতি পর্যাবৃত্ত গতি, সকল পর্যাবৃত্ত গতি আবার স্পন্দন গতি নয়। পর্যায়কালে অর্ধেক সময় যাবে একদিকে, বাকি অর্ধেক সময় পূর্বগতির বিপরীত দিকে, এরকম। তাহলে এটা স্পন্দন গতি। সংজ্ঞা, বৈশিষ্ট্য, উদাহরণগুলো আমাদের এগুলো এমসিকিউ এর জন্য দরকার। আচ্ছা, এবার আসছি সরল সন্ধিত গতি। সরল সন্ধিত গতি, সিম্পল হারমোনিক মোশন। সরল সন্ধিত গতি, সিম্পল হারমোনিক মোশন। পর্যাবৃত্ত গতি থাকবে, স্পন্দন গতি থাকবে। তাহলে কোনো বস্তুর গতি যদি এরকম হয় যে এর ত্বরণ সরণের সমানুপাতিক, যদি বস্তুটা এইটা সাম্যাবস্থান, এইটা সাম্যাবস্থান থেকে এদিক যাবে, একবার ডানে আর একবার বামে। সাম্যাবস্থান থেকে যে কোনো দিকে যেতে পারে, ডানে বামে যে কোনো দিকে। সাম্যাবস্থান থেকে যদি সরণটাকে ডান দিকে ধরি, আমরা সরণটাকে যদি ডান দিকে ধরি, এদিক যদি যায়, সরণ এইদিকে গেলে ত্বরণ ক্রিয়া করবে তার উল্টো দিকে। সরণ যদি এইদিকে ক্রিয়া করে, তাহলে ত্বরণ ক্রিয়া করবে সব তার বিপরীত দিকে। তার মানে ত্বরণ সরণের বিপরীত দিকে, এই সমানুপাতিক। আবার সরণ বেড়ে গেলে ত্বরণও বেড়বে। এর গতিপথ হবে সরল রৈখিক। সরল রৈখিক। ত্বরণ সর্বদা একটা নির্দিষ্ট বিন্দু অভিমুখী, অর্থাৎ সাম্য বিন্দু অভিমুখী। তাহলে এই বৈশিষ্ট্য সম্পন্ন, এই সংজ্ঞার ভিতরে
এই বৈশিষ্ট্যগুলো আছে। বৈশিষ্ট্য সম্পন্ন বস্তুর গতিকে বলবো সরল সঞ্চিত গতি। ঠিক আছে, তাহলে সরল সঞ্চিত গতি, এখানে শর্ত এর গতিপথটা কিন্তু সরলরৈখিক, এখানে কৌণিক বিস্তার বেশি হওয়া চলবে না। এখন এখানে আমরা যদি বলি F = ma, বল সমান ভর গুণ ত্বরণ, তাহলে ত্বরণ বেশি হলে বল বেশি হবে। ত্বরণের উপস্থিতি মানে বলের উপস্থিতি, ত্বরণ না থাকলে বল থাকবে না। তার মানে ত্বরণের বদলে ত্বরণ আর বল পরস্পর সমানুপাতিক, তাহলে ত্বরণ না বললে আমরা বল বলতে পারি। বল সরণের সমানুপাতে কিন্তু বিপরীতমুখী। তাহলে F = -kx, সরি, F = m এর সমান সমান -kx, তাহলে a সমান সমান -k/m × x। এই k/m টাকে বলছি আমরা ওমেগা স্কয়ার, কৌণিক কম্পাঙ্ক বা কৌণিক বেগ। ওমেগা স্কয়ার = k/m, তাহলে ওমেগা সমান সমান √k/m। এগুলো ইম্পর্টেন্ট সূত্রগুলো। ওমেগা স্কয়ার সমান সমান k/m, এটা লাগবে। ওমেগা সমান সমান √, এটা পারলে এটা পারা যাবে সূত্র। তাই এখান থেকে সরল সঞ্চিত গতির ওমেগা পেয়ে গেলাম, কৌণিক কম্পাঙ্ক। তাহলে এর দোলনকালটা আমরা বের করে রাখি, তাহলে তার দোলনকাল হবে t = 2π/ω। এখানে 2π/ω সমান সমান √k/m, তাহলে উল্টায় দিলে একবারে 2π√k/m, তাহলে উল্টায় দিই যদি 2π√m/k, এর দোলনকালের রাশিমালা। এটা আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা আনতে পারি, বিভিন্ন সময় আমার কাজে লাগবে। তো এটা সহজে পেয়ে গেলাম বলে এই মানটা বের করে রাখলাম। এবার ত্বরণ এ সমান সমান আমরা পেলাম ওমেগা স্কয়ার, এ সমান সমান -ω²x। এটা সরল সঞ্চিত স্পন্দনের শর্ত, কন্ডিশন। সরল সঞ্চিত স্পন্দনের শর্ত, অর্থাৎ ত্বরণ সরণের সমানুপাতিক থেকে এটা আমরা পেলাম। এবার এ সমান সমান আমরা জানি, এর ব্যবকলনীয় সমীকরণটা আমরা বের করতে চাচ্ছি। এ সমান সমান আমরা জানি ত্বরণ সময় সাপেক্ষে বেগের পরিবর্তনের হার। এবার v সমান যদি বসিয়ে দিই তাহলে আসে d2x dt²। তাহলে এখানে আসছে কি, এ সমান যদি বসিয়ে দিই d2x dt² প্লাস ω²x = 0। এটা হচ্ছে সরল সঞ্চিত স্পন্দনের ব্যবকলনীয় সমীকরণ, ডিফারেনশিয়াল ইকুয়েশন অফ সিম্পল হারমোনিক মোশন, ব্যবকলনীয় সমীকরণ। এবার এই সমীকরণের সমাধান আছে, সমাধান, এই সমীকরণের সমাধান আমরা মিশে ফেলি টুকু। এই সমীকরণের সমাধান হচ্ছে x = a sin ω t + ডেল্টা। এই সমাধানটা অনেক সময় ভর্তি পরীক্ষায় আসে, বের করে রিটেন সাইডে, এমনি কলেজেও 2 মার্কের পরীক্ষা, বোর্ড পরীক্ষায় আসতে পারে। a sin ω t + ডেল্টা এই সমীকরণের সমাধান, অর্থাৎ এই দ্বিঘাত সমীকরণ, দ্বিঘাত সমীকরণটি এই x দ্বারা সিদ্ধ হবে, এটাই সমাধান। এই সমাধানটা প্রুফ না, শুধু প্রমাণ না, সমাধানটা আমরা বের করার চেষ্টা করি। এটাকে আমরা d2x dt² প্লাস ω²x = 0। এবার এটাকে 2 dt(x) দ্বারা গুণ করে দিলাম উভয় পাশে, প্লাস 2 dt(x) দ্বারা গুণ করে দিচ্ছি উভয় পাশে, ω²x = 0। এবার এটাকে আমরা লিখতে পারি dt(x) এর হোল স্কয়ার প্লাস dt(ω²x² = 0। এটাকে ডিফারেন্সিয়েট করে এটুকু x বিবেচনা করলে dt(x² করলে 2x, এই 2x x এটা। এবার এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে এটা হবে, dt(এটা) করলে এটা আসবে। এবার এটাকেও তাই এখানে ω² বের করে নিয়ে আসলাম, থাকলো dt(x² করলে 2x, এই যে 2x, আর এই xটাতে আবার করলে dt(x) মিলে গেল। তো এখন এবার এটাকে ইন্টিগ্রেশন যদি করি, তো ইন্টিগ্রেশন করলে আসে d of
ডেরিভেটিভ অফ এক্স স্কোয়ার, ডেরিভেটিভ অফ এটা বসাই দিলাম, ডেরিভেটিভ প্লাস ইন্টিগ্রেশন অফ ডেরিভেটিভ অফ ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ডিটি, আর জিরোর ইন্টিগ্রেশন করলে কনস্ট্যান্ট হলো। তাহলে এখানে আসছে এই ডিটি ডিটি কাটা, তাহলে থাকছে ইন্টিগ্রেশন করলে ডিটি অফ এক্স স্কোয়ার, ডিটি অফ এক্স তার হোল স্কোয়ার, এখানে থাকে এটা ক্যান্সেল, থাকে ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এই কনস্ট্যান্টটাকে সি ধরলাম। এবার এই কনস্ট্যান্টের মানটা বের করবো আমরা যখন এক্স ইজ ইকুয়াল টু 0, সরণ 0, তখন ডিটি অফ এক্স 0, যখন এক্স ইজ ইকুয়াল টু এ, তখন ডিটি অফ এক্স, এক্স মানে এ, এটা কনস্ট্যান্ট বিস্তার, কনস্ট্যান্ট টার্মে ডিফারেন্সিয়েট করলে 0 হয়। এইটা এই মানটা না হলেও চলে, এইটা দিলে হচ্ছে এই একটা মান নিয়ে আপনার মানটা পেতে পারি সি এর মান। যখন এক্স ইজ ইকুয়াল টু এ, তখন ডিটি অফ এক্স এর মান 0, এই মানটা বসালে কি আসে, ডিটি অফ এক্স এর মান 0 বসাই দিলাম, 0 প্লাস ওমেগা স্কোয়ার এ স্কোয়ার ইজ ইকুয়াল টু সি, অর্থাৎ সি এর মান পেলাম ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। তো এখন সি এর মান যদি এখানে বসিয়ে দিই তাহলে আসছে কি ডিটি অফ এক্স স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার এ স্কোয়ার। উপরের থেকে মুছে ফেললি, তাহলে ডিটি অফ এক্স তার স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটার ওই পাশে নিয়ে ওমেগা স্কোয়ার কমা নিলাম, ওমেগা স্কোয়ার কমা নিলে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই আসছে। এবার রুট করে দিলে ডিটি অফ এক্স ইজ ইকুয়াল টু ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এখানে একটা জিনিস মানে এটুকু সমান সমান বেগ ভি, অতএব ভি সমান সমান ওমেগা রুট ওভার, একটা মান পেয়ে গেছি, এটা চাইছিলাম না, আমরা সমাধান করতে চাচ্ছি কিন্তু সমাধান করতে গিয়ে এই মানটা পেয়ে গেছি, এটা মনে রাখতে হবে। এটা অন্য প্রসঙ্গ আমরা পাবো। এই বেগ ভি সমান, এটি ডিটি অফ এক্স মানে ভি সমান ওমেগা রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বেগ। এবার তো এখন dx by root over of a square minus x square omega dt। এবার উভয় পাশে ইন্টিগ্রেশন করলে কি আসে, এটা ত্রিকোণমিতি আমরা sin ইনভার্স x বাই a, sin ইনভার্স x বাই a এর মান এই, এখানে sin ইনভার্স, এখানে বিপরীত ফাংশন, এখানে sin ইনভার্স x বাই a সমান সমান ওমেগা এর ইন্টিগ্রেশন করলে t হলো প্লাস একটা কনস্ট্যান্ট এটা ধরলাম ডেল্টা, তাহলে x সমান সমান x বাই a সমান সমান sin ওমেগা t প্লাস ডেল্টা, তাহলে x ইজ ইকুয়াল টু a sin ওমেগা t প্লাস ডেল্টা। এইটাই হচ্ছে ব্যবকলনীয় সমীকরণের সমাধান। তাহলে এইটার সমাধান, এই x এইটা ছিল সরণ x, আমরা দেখেছি কি সরল সন্ধিত স্পন্দনের এইটা সাম্য অবস্থান থেকে সরণ ছিল, এটা সরণ এইখান থেকে এইদিকে সরণ x, x এর সমীকরণটা এটা পেয়ে গেলাম। এক্সটাই হচ্ছে ওই সমীকরণটা দ্বিঘাত সমীকরণের বা সরল সন্ধিত স্পন্দনের ব্যবকলনীয় ডিফারেনশিয়াল ইকুয়েশনের সমাধান, যেটা x সরণ বোঝায়। এখান থেকে যখন আমরা এই টি এর মান ডেল্টা এর মান যদি বসিয়ে দিই তাহলে সরণের সর্বোচ্চ সর্বনিম্ন মান আমরা পেতে পারি। যখন টাইম 0 সাম্য অবস্থায়, এই সাম্য অবস্থা মধ্য অবস্থানে t
টি এর মান যখন 0 তখন ডেল্টার মানও 0, আদি দশা। ডেল্টা হচ্ছে আদি দশা, এখানে আমরা বোঝাচ্ছি, এটা ধ্রুবকটার নাম হচ্ছে আদি দশা। ওমেগা কৌণিক কম্পাঙ্ক টি এর মান যে কোনো সময় যখন টি 0 ডেল্টাও 0 সাম্যাবস্থায়, তখন সাম্যাবস্থায় এইটা 0 হয়ে গেল পুরোটা, তাহলে সাইন এক্স এর মান এক্স ইজ ইকুয়াল টু সাইন 0 মান 0। এইটাই হচ্ছে এক্স এর মিনিমাম মান, এক্স মিনিমাম। আর যখন টি এর মান t/4, এখান থেকে সাম্যাবস্থান থেকে এখানে একটা পূর্ণ চক্র, এখান থেকে যাত্রা শুরু করে এই প্রান্তে গিয়ে আবার ফিরে আসতে একটা পূর্ণ স্পন্দন। একটা পূর্ণ স্পন্দন দিতে যে সময় লাগে তাকে বলবো পর্যায়কাল। পর্যায়কালকে টি দ্বারা প্রকাশ করছি। তাহলে সাম্যাবস্থান থেকে এখানে এটাকে 4 ভাগে আমরা করতে পারি। এখান থেকে ওই প্রান্ত t½ আবার ফিরে আসতে t½ মোট টি সময় লাগে। তাহলে সাম্যাবস্থান থেকে একটু t/4 সময় লাগে পর্যায়কালের অর্ধেক। তাহলে যখন টি এর মান t/4, ডেল্টার মান 0, আদি দশা সাম্যাবস্থান থেকে যাত্রা শুরু করছে, ডেল্টার মান 0, টি সমান t/4, ডেল্টা 0, তাহলে সাইন π/2 আসে, সাইন 90 মান 1, তাহলে x ইজ ইকুয়াল টু a, এক্স ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু a, সরণের সর্বোচ্চ মান a, সর্বনিম্ন মান 0। এটাকে যদি গ্রাফ দেখাই, সরণের গ্রাফ, একই সঙ্গে আমরা সবগুলো দেখাবো, সরণ বেগ এরকম ধাপে ধাপে। তাহলে সরণের এই গ্রাফটা যদি দেখাই, এটা সময় বনাম সরণের গ্রাফ। এটা যদি টি হয়, t½ এটা t/4, এটা 3t/4, এটা টি পুরোটা টি, এটা t½ এটা t/4, এটা হচ্ছে 3t/4। তাহলে 0 সময় যখন t0 তখন এখানে সরণ 0, t/4 সময়, এই যে t/4 সময় সরণটা হচ্ছে বিস্তারের সমান, এই বিস্তার সময় এখানে চূড়ায় চলে যাচ্ছে, আবার নিচে চলে আসবে, আরও t/4 সময় সাম্যাবস্থায় এই যে 0, আবার t/4 সময় সরণটা হবে তার বিপরীত দিকে, আবার t/4, আবার 0। এটা হচ্ছে সরণ সময় লেখ হচ্ছে, এইভাবে চলতে থাকবে। এবার বেগ যদি আমরা করি, তাহলে এই সরণ দেখলাম কত, সরণ x সমান a sin ওমেগা t প্লাস ডেল্টা। এটাকে যদি আমরা এখান থেকেও করতে পারি, এখানে বেগের যে সূত্র পেয়ে গেলাম, এটাকে ডিফারেন্সিয়েট করি, ডিডিটি অফ এক্স, ডিফারেন্সিয়েট করলে ডিডিটি অফ এক্স, সরণকে ডিফারেন্সিয়েট করলে বেগ পাবো, বেগ। এটা সাইন এ বাইরে থাকলো, সাইন ডিডি এক্স অফ সাইন এক্স মানে কজ এক্স, কজ ওমেগা টি প্লাস ডেল্টা, আর এটাকে ডিফারেন্সিয়েট করলে ওমেগা আসলো, তাহলে বি সমান ওমেগা এ কজ অফ ওমেগা টি প্লাস ডেল্টা, এটা পেলাম আমরা। এখানে এই মানটা, এই বেগের এই একটা সূত্র, যখন টি লাগে ডেল্টা লাগে বিভিন্ন মান দিলে আমরা এই মানটা পেতে পারি, এটা সহজ। এখানে এক্স আর বিস্তারের সাথে সম্পর্ক, যখন টাইম আর ডেল্টা থাকবে তখন আমরা বেগের মান এখান থেকে বের করতে পারবো। একটু জটিলে গেলে এখান থেকে আসবে, সহজ আসলে এখান থেকে পাওয়া যাবে বেগের মান। খেয়াল করতে হবে, দুটো সূত্রই কাজে লাগতে পারে। যখন t0 ডেল্টা 0 আদি দশা অর্থাৎ সাম্যাবস্থানে থাকলে তার বেগটা, এটা t0 ডেল্টা cos 0 মান 1 গুণ v, তার মানে v সমান ওমেগা এ, এইটা হচ্ছে বেগের সর্বোচ্চ মান, v ম্যাক্সিমাম সমান ওমেগা এ। যখন t/4 এখান থেকে সাম্যাবস্থান থেকে এক প্রান্তে অর্থাৎ বিস্তারে চলে যাবে, t সমান যখন ডেল্টা, t সমান যখন t/4 আর ডেল্টার মান যখন 0, তখন t/4, ঠিক আছে, t/4, তাহলে এখানে কত আসে, cos π/2 আসে, আর ডেল্টা 0, তাহলে cos 90 মান 0, তাহলে b, এটা হচ্ছে b 0 হলে এটা পুরোটা 0 হয়ে গেল, এটা হচ্ছে বেগের সর্বনিম্ন মান, b মিনিমাম সমান 0, তাহলে বেগের সর্বোচ্চ মান b মিনিমাম, বেগের সর্বোচ্চ মান কোথায়, সাম্যাবস্থায়। সাম্যাবস্থা কোথায়, এই যে t0 যখন ডেল্টা 0 যখন, তখন এই সাম্যাবস্থায়, এই সাম্যাবস্থায় বেগের সর্বোচ্চ মান, আর এটা হচ্ছে প্রান্তে বিস্তারে গেলে বেগের সর্বনিম্ন মান। যেখানে এটা, এখানে শক্তির বেলায় আমরা শক্তি নিয়েও কথা বলতে পারি, এখানে বেগ 0, ফলে এখানে গতিশক্তি 0, গতিশক্তি 0 মানে এই জায়গায় বিস্তারে গেলে তার বিভব শক্তি সর্বোচ্চ, সাম্যাবস্থায় বেগ সর্বোচ্চ, ফলে এখানে গতিশক্তি নিয়েও কথা একই সঙ্গে বলে গেলে সুবিধা হবে।
সাম্য অবস্থায় বেগ সর্বোচ্চ, ফলে এখানে গতিশক্তি সর্বোচ্চ। তাহলে গতিশক্তি সর্বোচ্চ হলে বিভব শক্তি সর্বনিম্ন। তাহলে বেগের গ্রাফ আমরা স্মরণ সময় লেখচিত্র, স্মরণ পড়ানোর সময় এর লেখচিত্র দিয়ে দিলাম। বেগ পড়ানোর সময় বেগ এর গ্রাফটা দেখি আমরা এখন আলাদা আলাদা করে দেখি। এটা হচ্ছে সময় বনাম বেগ। এটা টি, একটা পূর্ণ স্পন্দন, এটা T/4, এই 2, এটা T/4, এটা 3T/4। তাহলে সাম্য অবস্থায় বেগ আছে, এই যে 0 সময় বেগ সর্বোচ্চ, এখানে বেগ 0 নয়, এখান থেকে বেগ সর্বোচ্চ, এইটা হচ্ছে ওমেগা এ, এদিকে হচ্ছে বেগ, এইটা হচ্ছে এই মানটা হচ্ছে ওমেগা এ। তাহলে এখান থেকে বিস্তারে এই সাম্য অবস্থা বেগ সর্বোচ্চ, আবার T/4 সময় বেগ 0 হয়ে যাচ্ছে, এখান থেকে এখানে আসবে 0 হলো। এবার তার উল্টো দিকে আসবে, বেগটা ঋণাত্মক হবে, এইভাবে উপর উঠবে, এটাও নিচের দিকে। এবার দেখি ত্বরণ। এবার বেগটাকে যদি আবার ডিফারেন্সিয়েট করি তাহলে ত্বরণ পাবো। ত্বরণ এটা ছিল বেগ, বেগ সময় লেখচিত্র। এবার ত্বরণ, এটাকে আবার ডিফারেন্সিয়েট করলে এর সমান সমান ddt অফ v, বেগকে ডিফারেন্সিয়েট করে ত্বরণ পাওয়া যাবে। তাহলে এখানে আসে ওমেগা এ থাকলো, ওমেগা এ থাকলো, কস সমান কত ডিফারেন্সিয়েট করলে মাইনাস সাইন, সেই মাইনাস এ আসলো সাইন ওমেগা টি প্লাস ডেল্টা। এটুকু আবার ডিফারেন্সিয়েট করলে ওমেগা চলে আসলো বাইরে, ওমেগা স্কোয়ার। তাহলে এটার সমান সমান মাইনাস ওমেগা স্কোয়ার এ সাইন ওমেগা টি প্লাস ডেল্টা, মানে এক্স, ওমেগা স্কোয়ার এক্স। তাহলে ওই একই রকম, এটা যেহেতু এটা এক্স আসছে, এইটুকু এক্স, তাহলে এক্স এর যে গ্রাফটা সেটাই হবে। তবে এখানে মাইনাস আসছে বলে নেগেটিভ নিচের দিকে আসবে, নিম্নমুখী, এরকম T/2, T/4, 3T/4, নিচের দিকে এরকম এরকম আসবে। এটা হচ্ছে ত্বরণ সময় লেখচিত্র। এবার তিনটাকে যদি একই সঙ্গে চিহ্নিত করি, প্লট করি, তাহলে এইটা স্মরণ সময়, এটা বেগ আসবে, একটু মুছে ফেলে একই সাথে দেখাই। তাহলে ত্বরণের সর্বোচ্চ মান কত? এক্স এর মান যখন এ হবে, তাহলে এইটা হচ্ছে বেগ, এইটা স্মরণ। এবার ত্বরণ, ত্বরণের সর্বোচ্চ মান এ ম্যাক্সিমাম সমান সমান ওমেগা স্কোয়ারে, মাইনাসটা না দিলে হচ্ছে, আর মিনিমাম এ মিনিমাম সর্বনিম্ন ত্বরণ এক্স এর মান যখন 0, এটা ঋণাত্মক, দরকার নেই, দিকটা উল্টা, সে মানটা তো ওমেগা স্কোয়ারে। এবার গ্রাফটা সব একই সাথে প্লট করি, তাহলে সুন্দর একটা ফিগার আসবে, লেখচিত্র আসবে। এটা স্মরণ হবে এরকম, বেগ হবে এরকম, ঠিক আছে। আর ত্বরণ হবে তার উল্টো দিকে, ত্বরণ হবে নেগেটিভ, স্মরণের উল্টা দিকে। এটা হচ্ছে স্মরণ সময় লেখচিত্র, এটা স্মরণ সময়, এটা হচ্ছে বেগ সময়, আর এটা হচ্ছে ত্বরণ সময় লেখচিত্র। এক্স করার টাইম, আর সবগুলো এক্স, ভি, এ, ত্বরণ, এই সবগুলো আমরা দেখলাম একই সাথে। মিসেবলি
এখান থেকে আমরা বিভিন্ন সমীকরণ আমরা আনতে পারি। x is equal to a sin omega t plus delta, t এর মান যদি ডেল্টা, t এর মান যদি 2 পাই বাই ওমেগা পরিমাণ বৃদ্ধি করতে পারি, তাহলে a sin t এর মান 2 পাই বাই ওমেগা পরিমাণ বৃদ্ধি করলাম, বৃদ্ধি করে দেখি কি হয়, তাহলে a sin এখানে আসে ওমেগা টি প্লাস 2 পাই প্লাস ডেল্টা, তাহলে a sin 2 পাই প্লাস ওমেগা টি প্লাস ডেল্টা, তাহলে সাইন 360 ডিগ্রি প্লাস থেটা, সাইন থেটা, তাহলে এ সাইন ওমেগা থেটা হচ্ছে পুরোটা ওমেগা টি প্লাস ডেল্টা। তার মানে অতটুকু সময় 2 পাই বাই ওমেগা পরিমাণ বৃদ্ধি করার পরে সে তার অত সময় পরে সে আবার পূর্বের অবস্থায় ফেরত আসছে, তাহলে এটাই তার পর্যায়কাল। এই সময়টা পর্যায়কাল, এক পাক দিচ্ছে। টি যতটুকু সময় বাড়ালাম, ওই বাড়ানোর পরে সে পূর্বের অবস্থা, পূর্বের যে সমীকরণ ওই সমীকরণের ন্যায় আচরণ করছে, তাহলে ওইটাই পর্যায়কাল। টি সমান সমান 2 পাই বাই ওমেগা। পর্যায়কাল যদি পাই তাহলে এফ সমান সমান পেয়ে যাবো, এফ সমান সমান 2 পাই বাই ওমেগা সমান রুট ওভার অফ কে বাই এম, উল্টে গেলে 2 পাই বাই এম বাই কে। তাহলে পর্যায়কাল হচ্ছে, এটা হচ্ছে বল ধ্রুবক এর বর্গমূলের ব্যস্তানুপাতে উপরে, কম্পাঙ্ক ঠিক হবে তার উল্টা, কম্পাঙ্ক এফ সমান সমান 1 বাই টি, 1 বাই টি, তাহলে 1 বাই টি সমান সমান কত পেলাম 2 পাই রুট ওভার অফ এম বাই কে, এম বাই কে, উল্টে গেলে পরে 2 পাই রুট ওভার অফ কে বাই এম, কম্পাঙ্ক। তাহলে এফ সমানুপাতিক রুট ওভার অফ কে। এগুলো সব এমসিকিউ, দরকারি, মেডিকেল সব জায়গায় বুঝে ফেললাম। ভিতরে বেসিকটা দুর্বল রাখলে তো সামনে এগোনো যাবে না, এখানে বেসিকটা মজবুত করার জন্য এগুলো দরকার ভিতরে। তো আমরা পর্যায়কাল দেখলাম, ডেল্টার মান ধরে এর বিভিন্ন অঙ্ক আছে, এগুলো আমরা অঙ্ক নিয়ে একটা ভিডিও নেব, ক্লাস করব। লেখচিত্র আমরা দেখলাম, শক্তি ঠিক আছে, এ পর্যন্ত থাকলো। শক্তি নিয়ে আর একটা ভিডিও দেবো।